আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে কি কারো সাক্ষাৎ হয়েছিল এর আগে কখনো নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার, হয়েছে। প্রাইমারি জবে ক্লাস। প্রাইমারি যাবে না? গুড, ভেরি গুড। আচ্ছা, তো প্রাইমারি ব্যাচে তো সাহিত্যের ক্লাস নিয়েছিলাম, একটা দুইটা নিয়েছি, দুইটা না? হুম। স্যার সবগুলো করতে পারি নাই, আমি কিছু করছিলাম আর কি। আহ, আপনাদের এখানে তো সাহিত্যের কোশ্চেন কম কম থাকে, এই জন্য সাহিত্য একটা ক্লাসে আমি মোটামুটি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যদিও সাহিত্য মানেই রসের খেলা। মোহাম্মদ উসমান গনি না, আমার হয়নি। আচ্ছা, তাহলে পরিচিত ক্লাস আগে করেছেন আব্দুর রশিদ না? যাক, দেখা যখন হলো তখন কথা হবে আবার, নাকি? কথা হবে। তো সাহিত্য সাহিত্য এটা সহজ, যে কারণে সাহিত্যের আহ, ওপরে ক্লাস আপনাদের জন্য বরাদ্দও কম। সাহিত্যের সাথে আমাদের সম্পর্ক আজকে না, 16 বছরের বাধ্যতামূলক সংসার জীবন কেটেছে, কি বলেন? সেই জন্ম থেকে চলছি যখন থেকে কলেজ সেই পর্যন্ত, তাই না? অনেকে তো অনেকে তো বাংলা পড়েই না, পরীক্ষার আগের রাতে এক নজর দেখে পরীক্ষার হলে গেছে, সবচেয়ে ভালো রেজাল্ট করেছে বাংলায়। সেই বাংলায় তো এই বাংলা, তাই তো? সুতরাং বাংলা সহজ। যতগুলো সাবজেক্টের মুখোমুখি হতে হবে আপনাদের, এর মধ্যে সবচেয়ে সহজ হলো বাংলা এবং সাহিত্য। এর মতো সহজ সাবজেক্ট ইহ জগতে আর একটাও নাই, আছে? নাই। সবচেয়ে সহজ, আরামদায়ক, সুখকর, মজাদার, যেটাই বলেন না কেন, সেটাই হলো বাংলা। আর এটা যে সহজ, এর পেছনে আরেকটা কারণ আছে। কিছু সাবজেক্ট আছে নাম রস দিয়ে, ওই সাবজেক্টে রস আছে কিনা ভুক্তভোগীরাই ভালো জানে। কি, কোনটা বলেন তো? রস দিয়ে কোন সাবজেক্ট আছে? কঠিন না, না না, কঠিন না। কঠিন বললে বাংলা মায়ের অবমাননা হবে তো। রসায়ন এরকম সাবজেক্ট আছে না? তো ওইটাতে রস আছে কিনা তারাই জানে, বাট বাংলা নামে কোনো রস নাই। বাংলা নামে কোনো রস নাই। বয়াকার, অনুস্বর, লয়াকারে লা, রস নামক কোন শব্দ আছে? তারপরেও বাংলা রসে ভরা। সাহিত্য মানেই রসের খেলা। সাহিত্যে রস নাই নাকি? সব রস রসগোল্লাই। রসগোল্লায় রস আছে, কি রস? মিষ্টি রস। এর বাইরে যতই চাপাচাপি করেন অন্য কোনো রস বের হবে না। সাহিত্যে আছে 9 রকমের রস। রসগোল্লায় এক রকমের রসে এত মজা, সাহিত্যে যেখানে 9 রকমের রস আছে, মজাটা কয় গুণ হবে? 9 গুণ না? ঠিকই আছে, কিন্তু সাহিত্যের রস পাওয়া এত সহজ না। রসগোল্লায় রস তো এমনি টক টক করে পড়তে থাকে, ধরার আগে হাতে লেগে যায়, খাওয়ার আগে ঠোঁটে লেগে যায়। কিন্তু সাহিত্যের রস পেতে হলে পাঠককে একটু ধৈর্যশীল হতে হয়। যত ধৈর্য সহকারে সাহিত্যের গভীরে প্রবেশ করবে, সেই অনুযায়ী রস আস্বাদন করতে পারে। কিন্তু আপনাদের হাতে তো আর সেই সময় নাই যে সাহিত্যের প্রত্যেকটা পরতে পরতে প্রবেশ করে যেখানে যা রস আছে সব টেনে হিসেবে বের করে নিয়ে আসলাম। সেই সময় নাই, সুযোগও নাই, দরকারও নাই। কেন দরকার নাই? কারণ আপনাদের যে কোশ্চেন গুলো হয় সেটা হলো হেডলাইন মার্কা। ওই যে খবরের শুরুতে বলে না, প্রথমেই শুনুন শিরোনামগুলো, আর শিরোনাম হয়ে গেলে এবারে বিস্তারিত। তো আপনাদের কোশ্চেন হবে শিরোনাম ভিত্তিক। কেমন? এই যেমন মনে করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? কোশ্চেনটা এমনই হবে না? কিন্তু কোশ্চেন কি এমন হবে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কৃষ্ণের ইয়ে বর্ণনা করুন?
এমন কোশ্চেন যদি নাই হয় তাহলে এত বিস্তারিত আলোচনা করে সময় নষ্ট করার দরকার কি? 2 ঘন্টার ক্লাস, 2 ঘন্টা ধরে শুধু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আলোচনা করলাম, রাধা কৃষ্ণের কখন কোথায় কিভাবে কি হলো না হলো। হ্যাঁ, তো বলেন এই আলোচনা থেকে আপনি কয়টা কোশ্চেন কমন পাবেন? সর্বোচ্চ একটা, নাও পেতে পারেন। তো 2 ঘন্টার আলোচনা থেকে যদি একটা কোশ্চেনের কনফার্মেশন না মিলে, ওই আলোচনা কতটুকু সফল? বরং আলোচনাটা হতে হবে কমার্শিয়াল, ইনফরমেটিভ। একটা লেকচার থেকে যেন সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন কমন পাওয়া যায়, বা কোশ্চেন কমন পাওয়ার মতো একটা দিক নির্দেশনা মিলে, আমাদের লক্ষ্য থাকবে সেটাই। সাহিত্যের রস পাওয়ার জন্য তার এখানে কেউ আসেন নাই, এসেছেন যে অনেকদিন সাহিত্যের রস টস পাই না, যাই মোস্তাফিজ স্যারের ক্লাস থেকে কিছু সাহিত্যের রস নিয়ে আসি। এই জন্য এখানে আসার দরকার না, আপনি একাই যথেষ্ট। সন্ধ্যা রাতে একটা বই নিয়ে বসবেন, সারা রাত পার হয়ে যাবে, দেখবেন ভোরবেলায় রসে টইটুমুর হয়ে গেছে। কিন্তু কোথা থেকে কি ধরনের প্রশ্ন আসে না আসে সে সম্পর্কে সম্যক ধারণা, পরিপূর্ণ প্রস্তুতির জন্য এখানে আসা, তাই তো? তো আমরা সেই দিকটাই লক্ষ্য রাখবো, ঠিক আছে? তো মানে আমাদের ক্লাসটা যদিও সাহিত্যে, সেটা কেমন হবে? রসগোল্লা কিন্তু রস নাই, এমন রসগোল্লা হয় নাটোরে পাওয়া যায়, কি নাম বলেন তো? কাঁচাগোল্লা। যারা কাঁচাগোল্লা বিক্রি করে ওরা কি বলে জানেন? নাটোরের কাঁচাগোল্লা, বিনা রসে রসগোল্লা। রসগোল্লা কিন্তু গুড়িয়ে গুড়িয়ে রস পড়ে না, তাহলে রসগোল্লা নাম হলো কিভাবে? উত্তরটা খুঁজছিলাম অনেকদিন, অবশেষে পেয়ে গেলাম এক হকারের কাছে। এক ব্রাঞ্চে একদিন ক্লাস নিতে গেলাম ঢাকায়, গাড়িতে উঠেছি, আর ওই গাড়িতে উঠেছে এক হকার। হকাররা তো যে যে পণ্য নিয়ে গাড়িতে ওঠে, ওই পণ্যের গুণকীর্তন করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে দেয়। চকলেট বিক্রি করছে কাঁচাগোল্লা দিয়ে বানানো। কি বলছে? আপনার আমার কাছে পাবেন নাটোরের কাঁচাগোল্লার চকলেট। একটা চকলেট মুখে দিয়ে চাবাবেন তো আপনার মুখের মধ্য দিয়ে নদীর স্রোতের মতো রস প্রবাহিত হতে থাকবে। মানে রস আছে, কিন্তু পাওয়ার উপায় কি? দাঁত যদি সবগুলো থাকে, চাবানোর যদি শক্তি থাকে আর সুস্থ থাকে, তাহলে কিছু রসের সন্ধান মিলবে। তো আমাদের সাহিত্যের ক্লাস হলেও সেটা কেমন? ওই কাঁচাগোল্লার মতো, চোখ বন্ধ করে মুখ টিপে যদি কিছু রস পেলাম তো পেলাম, না পেলে কোনো আপত্তি নেই, তাই তো? তো যাই হোক, তো এই যে বাংলা সাহিত্য থেকে আপনাদের কয়টা কোশ্চেন আসে না আসে সেটা আসলে বলা মুশকিল, আমি একটা ধারণা আপনাদের দিয়ে দিই। তো বাংলা সাহিত্যের যখন জন্ম হয়েছে তখন থেকে এখন পর্যন্ত এই পুরো সময়টাকে ভাগ করা হয়েছে 3টা ভাগে: প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের স্থিতিকাল কখন শুরু হয়েছে, কোন পর্যন্ত চলেছে, এই সম্পর্কে 2টা বক্তব্য আমরা পাই। একটা হলো 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, আরেকটা বক্তব্য পাই 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। তো এখানে এটা বলেছেন এপার বাংলার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর এটা বলেছেন ওপার বাংলার পণ্ডিত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দুজনেই তাদের মতের পক্ষে দলিল দিয়েছেন, শক্তিশালী দলিল দিয়েছেন, যে কারণে আমাদের এই দুটো বক্তব্যকে মেনে নিতে হয়। পরীক্ষায় যে কোনোটাই আসতে পারে। তো এই প্রাচীন যুগে আমাদের একটাই সাহিত্যিক নিদর্শন চর্যাপদ, একমাত্র লিখিত সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। এটা ছাড়া আর কোনো সাহিত্যিক নিদর্শন আমাদের হাতে ছিল না, ঠিক আছে? এই চর্যাপদের রচনা, এটার উপরে ভিত্তি করে প্রাচীন যুগের স্থিতিকাল নির্ধারণ করা হয়েছে। মানে চর্যাপদ কোন সময় লেখা শুরু হয়েছে, কোন পর্যন্ত চলেছে, তার উপরে ভিত্তি করে চর্যাপদের প্রাচীন যুগের স্থিতিকাল নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ যেটা চর্যাপদের রচনাকাল, ওইটাই প্রাচীন যুগের স্থিতিকাল। কথা কি বুঝলাম? চর্যাপদের রচনাকাল আর প্রাচীন যুগের স্থিতিকাল, এই দুইটা একই। মধ্যযুগ শুরু হয়েছে এরপর থেকে, অর্থাৎ 1201 থেকে 1800 পর্যন্ত, আর আধুনিক যুগ শুরু হয়েছে 1801 থেকে আজ পর্যন্ত। মধ্যযুগ যে 1201 থেকে শুরু হয়েছে, এর পেছনে কারণ কি? 1200 পরে বাংলায় শাসক হিসেবে এসেছিলেন
তুর্কি শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তার আগমনের সাথে সাহিত্যের একটা যোগসূত্র তারা নির্ণয় করার চেষ্টা করছেন। তারা বলছেন যে মুসলিম শাসকরা এদেশে আসার কারণে এখানে সাহিত্য কর্মচর্চা বিঘ্নিত হয়েছে, এখানে এসে অরাজকতা সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কোনো সাহিত্যকর্ম সৃষ্টি করতে দেয়নি। এই অজুহাত তুলে প্রথম 150 বছর সম্পর্কে একটা অভিযোগ নামাও দায়ের করেছেন। কি বলেছেন? অন্ধকার যুগ। যদিও বাংলা সাহিত্যের অনেক বাঘা বাঘা পণ্ডিত এটার সাথে দ্বিমত পোষণ করেছেন। তারা বলছেন যে অন্ধকার যুগ বলে কিছু নাই, কারণ আমরা এখানে কিছু লেখালেখি পেয়েছি। তো মুসলিম শাসকরা 1201 থেকে মানে 1203 সালে এসেছিলেন, 4 সালে বাংলা দখল করলেন, কিন্তু রাউন্ড ফিগার ধরে 1201 থেকে মধ্যযুগ ধরা হলো। তাহলে মধ্যযুগ যে 1201 থেকে, এর পেছনে কি কারণ? মুসলিম শাসনের সূচনা। মুসলিম শাসনের সূচনা, মুসলিম শাসনের সূচনাকে কেন্দ্র করে মধ্যযুগ শুরু 1201 থেকে। একটু মিউট করে রাখেন। বক্তব্য চলো সমাবেশ যেরকম বক্তব্য দেয় বক্তব্য দিতে পদ্ধতি দিতে হবে হার্ট অ্যাটাক আমার আগে জামাত ইসলামের জেলা কুষ্টিয়া। কথা হচ্ছে কেন? আচ্ছা, কথা হচ্ছে খেয়াল করেন। তাহলে মধ্যযুগ 1201 থেকে 1800 পর্যন্ত। এরপরে শুরু হলো আধুনিক যুগ। আধুনিক যুগ যে 1801 থেকে, এর পেছনে কি কারণ? বাংলা সাহিত্যের প্রাচীন মধ্যযুগে 1800 বা 18 শতক পর্যন্ত আমরা যত লেখালেখি পেয়েছি সব সাহিত্যকর্ম ছিল কবিতায়। সেই কবিতাকে বাদ দিয়ে আধুনিক যুগে এসে গদ্য সৃষ্টি হলো। গদ্য সৃষ্টি হয়েছে, গদ্যের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার লাভ করলো, তাই তো? গল্প মানে উপন্যাস, নাটক, গল্প, প্রবন্ধ, কত কিছু, এগুলো আরো আপডেট হলো। এখান থেকেই তো ওই যে সিনেমা, চলচ্চিত্র, এগুলো সৃষ্টি। সিনেমা চলচ্চিত্রের কাহিনীগুলো কিভাবে শুরু হয়? প্রথমে দেখা যায় কি একজন আরেকজনের সাথে ধাক্কা লাগে। হ্যাঁ, প্রথমে তো কিছু বাক বিতণ্ডা, পরক্ষণে মিউচুয়াল ট্রাস্টে জমা হয়ে যায়, এরপরে চলে 3 ঘন্টার অ্যাকশন। তো মধ্যযুগে যদিও কবিতা দিয়ে কাহিনী শুরু হয়েছে, কিন্তু কাহিনীগুলো অনেকটাই ওই একই রকম। মধ্যযুগে আমরা যেমন দেখবো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব সাহিত্য, লোক সাহিত্য, বিভিন্ন ধারা আছে। লোক সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য একটা ধারা হলো ময়মনসিংহ গীতিকা। আর ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা হলো মহুয়া। মহুয়া পালায় দেখা যায় কি, মহুয়া নদীর ঘাটে পানি তুলছে, পাশ দিয়ে যাচ্ছে নায়ক মশাই নদের চাঁদ। মহুয়াকে দেখে কি বলে? জল ভর সুন্দরী কন্যা, জলে দিস ঢেউ, হাসি মুখে কও না কথা, সঙ্গে নাই মুখেও। ইপটিজিং এর সূচনা কোথায় দেখেন? হ্যাঁ, তো এরপরে কি বলে? যে পানি তুলা সে কি বলে? লজ্জা নাই রে নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তোর, গলায় কলসি বাইন্দা জলে ডুববে মর। মুক্ত থাকে না, কি বলে তখন নায়ক? কি বলে? কোথায় পাইবাম কলসি কন্যা, কোথায় পাইবাম দড়ি, তুমি হও গহীন গাঙ্গ, আমি ডুববে মরি। কবিতা, অথচ কাহিনী শুনলে মনে হয় বাংলা সিনেমা ফেল। সেই কবিতাকে বাদ দিয়ে আধুনিক যুগে এসে গদ্যের সৃষ্টি হলো। এটা কারা সূচনা করলেন? মধ্যযুগের যারা কবি সাহিত্যিক, তাদের কি কবিতার প্রতি অরুচি আসলো? না। এই বাংলায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধান্দাবাজরা এসেছিল মতলব নিয়ে। ড্যানিশ, ইংলিশ, ওলন্দাজ, পর্তুগিজ। কথা বুঝলাম তো? তারা তাদের সাথে তাদের প্রয়োজনে এখানে গদ্যের সূচনা করেছে। তাহলে 1801 থেকে গদ্যের সূচনা হলো, এর পেছনে আধুনিক যুগ শুরু হলো, এর পেছনে হলো গদ্যের সূচনা এবং তাতে ইউরোপীয় শাসনের প্রভাব। আচ্ছা, আপনাদের ফিল্ড অফিসার এবং প্রবেশনারি অফিসারদের সাহিত্যের ক্লাস কম থাকে, এই জন্য আমি আজকে একটা ক্লাসের উপরে আপনাদের টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি।
ঠিক আছে? সাহিত্য সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে। তারপরে কয়টা ক্লাস আমরা পাবো বা কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই সম্পর্কে একটা কমপ্লিট ধারণা হবে। তো এই হলো 3টা যুগ, আর এই 3টা যুগের সাহিত্যিক বৈশিষ্ট্য আলাদা। সাহিত্য তো আকাশ ফুঁড়ে নামে না, মাটি ভেদ করে ওঠে না, সাহিত্য আসে আমাদের জীবন থেকে। আমাদের জীবনে নানা ধরনের অনুভূতি আছে, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, এগুলো কি হয় সাহিত্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আর জীবনের অনুভূতি সবসময় তার একরকম থাকে না। শৈশব কৈশোরে রৌদ্রের দুপুরে সেই ডান পিঠে দৌড়াদৌড়ি ছুটাছুটি এখন পাবেন, আবার এখনকার অনুভূতি তখন থাকবে। তো জীবনের অনুভূতিগুলো যেমন পাল্টে যায়, বাংলা সাহিত্য তিনটার সময় 3 ধরনের সাহিত্যের বৈশিষ্ট্য। প্রাচীন যুগে চর্যাপদে এখানে ব্যক্তিকে বড় করে দেখানো হয়েছে, ব্যক্তি ছিল মুখ্য। মধ্যযুগে ব্যক্তির পরিবর্তে ধর্ম, দেবদেবী এইসবের আলোচনা ছিল প্রধান। আর আধুনিক যুগে এসে মানুষ, মানবতা, যুক্তিশীলতা এগুলোকেই বড় করে দেখানো হয়েছে। ঠিক আছে? তো এই হলো আমাদের 3টা যুগ। এখন এই 3টা যুগ থেকে আমরা কি কি সাহিত্য পাবো, আমি পরের পেজে চলে যাই। তাহলে প্রাচীন যুগে আমাদের যে সাহিত্যিক নিদর্শন আছে, একমাত্র সাহিত্যিক নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদ এটা হলো প্রাচীন যুগের একমাত্র লিখিত সাহিত্যিক নিদর্শন। ঠিক আছে? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র লিখিত সাহিত্যিক নিদর্শন হলো চর্যাপদ। এখন এই চর্যাপদটা কি আমি একদম শর্ট ব্রিফ দিব আপনাদের। হ্যাঁ, শর্ট ব্রিফ। চর্যাপদ কি? চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র লিখিত সাহিত্যিক নিদর্শন। কিন্তু চর্যাপদের ভেতরে যদি আমরা প্রবেশ করি, কি দেখব? এটা মূলত পাল শাসনামলে লেখা হয়েছিল বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তাদের মধ্যে যারা সাধনা করে, সিদ্ধি লাভ করে, তাদেরকে বলা হয় সিদ্ধাচার্য। এই সিদ্ধাচার্যরা তারা তাদের ধর্মীয় বিষয়গুলোকে গানের মাধ্যমে বা সঙ্গীতের আকারে উপস্থাপন করেছে। অর্থাৎ চর্যাপদ হলো সহজিয়াপন্থী যারা, সহজিয়াপন্থী বৌদ্ধ সিদ্ধাচার্যদের ধর্মীয় গানের সংকলন গ্রন্থ। ঠিক আছে? চর্যাপদ সম্পর্কে এটা একটা কমন কথা যে এটা সহজিয়াপন্থী কারা বললাম? বৌদ্ধ ধর্মের মধ্যে অনেকগুলো সম্প্রদায় আছে, তাদের মধ্যে একটা হলো সহজিয়া, যারা সবকিছুকে সহজভাবে গ্রহণ করে। এই সহজিয়াপন্থী বৌদ্ধদের মধ্যে যারা সাধনা করে, সিদ্ধি লাভ করে, তাদেরকে বলে সিদ্ধাচার্য। এই সিদ্ধাচার্যদের ধর্মীয় গানের সংকলন গ্রন্থ হলো চর্যাপদ। ঠিক আছে? তো এই চর্যাপদে সিদ্ধাচার্যরা তাদের কি করেছেন? সাধন ভজনের তত্ত্ব প্রকাশ করেছেন। কি প্রকাশ করেছেন? সাধন ভজনের তত্ত্ব। এই সাধন ভজনের তত্ত্ব, বা এক কথায় যেটা আপনি বলতে পারবেন সাধন তত্ত্ব, এটাই মূলত চর্যাপদের মূল বিষয়বস্তু। ঠিক আছে? চর্যাপদের মূল বিষয়বস্তু হলো সাধন ভজনের তত্ত্ব বা সাধন তত্ত্ব। এখন এই চর্যাপদ যারা লিখেছেন তাদেরকে বলা হয় পদকর্তা। এখানে চর্যাপদের সম্পর্কে, ভাষা সম্পর্কে জানতে হবে। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। চর্যাপদের ভাষা সম্পর্কে জানবেন, তারপরে পদকর্তাদের সম্পর্কে জানবেন যারা পদ লিখেছেন, তারপরে পদগুলো সম্পর্কে, পদ সংখ্যা বা পদ সম্পর্কে লিখবেন। এরপরে চর্যাপদ কিন্তু হারানো গিয়েছিল, এটা উদ্ধার করা হয়েছে। এটা যে উদ্ধার করা হয়েছে যে উদ্ধার করেছেন যিনি, তিনি কে? উদ্ধার করেছেন কবে? উদ্ধার করেছেন কোথা থেকে? তারপরে যখন উদ্ধার করেছেন কি নামে উদ্ধার করেছেন, এই তথ্যগুলো আপনাদের জানতে হবে। উদ্ধার করার পরে যে প্রকাশ করা হয়েছে
এটা প্রকাশ করেছেন যিনি, কে প্রকাশ করেছেন, কবে প্রকাশ করেছেন, কোথা থেকে প্রকাশ করেছেন, কি নামে প্রকাশ করেছেন, এই তথ্যগুলো মোটামুটি আপনাদের চর্যাপদ সম্পর্কে জানতে হবে। ওকে, এই গেল প্রাচীন যুগের আমাদের একমাত্র লিখিত সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। এবার আসেন মধ্যযুগ। মধ্যযুগে আমরা যে সাহিত্যিক নিদর্শনগুলো পাবো, এখানে 10টা সাহিত্যিক নিদর্শন আছে। প্রথমে একটা আছে অন্ধকার যুগের সাহিত্যকর্ম। কি? অন্ধকার যুগের সাহিত্যকর্ম, মানে মধ্যযুগ তো 1201 থেকে 1800, তাই না? কিন্তু মধ্যযুগের প্রথম 150 বছর, অর্থাৎ 1201 থেকে 1350, এই সময়টাকে বলা হয়েছে অন্ধকার যুগ। আর এই অন্ধকার যুগে যে সাহিত্যিক নিদর্শনগুলো পেয়েছি সেগুলোকে অন্ধকার যুগের সাহিত্যকর্ম বলা হয়। তো এখানে আমরা 3টা সাহিত্যিক নিদর্শন পেয়েছি। একটা হলো প্রাকৃত পৈঙ্গল, তারপরে শূন্য পুরাণ, আর একটা হলো শেখ শুভদয়া। তো এগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। 2 নম্বর হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তারপরে হলো বৈষ্ণব সাহিত্য সম্পর্কে জানতে হবে। তারপরে মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, তারপরে লোক সাহিত্য, তারপরে হলো মর্সিয়া সাহিত্য, নাচ সাহিত্য, কবি গান, পুঁথি সাহিত্য। ঠিক আছে, এই হলো আপনাদের মধ্যযুগের সাহিত্যকর্ম, যেগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। বললাম অন্ধকার যুগে 3টা সাহিত্যিক নিদর্শন, প্রাকৃত পৈঙ্গল, শূন্য পুরাণ আর শেখ শুভদয়া। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন। ওই সাহিত্যকর্মগুলো সম্পর্কে নানা বিতর্ক আছে, বাট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে কোনো বিতর্ক নাই। এটা মধ্যযুগের প্রথম বাংলায় লেখা, বিশুদ্ধ বাংলায় লেখা প্রথম সাহিত্যিক নিদর্শন। বরুচণ্ডীদাস লিখেছেন রাধাকৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে। বৈষ্ণব সাহিত্য হলো এই বাংলায় যখন মুসলিম শাসনের সূচনা হয়েছিল, মুসলিম শাসনের সূচনা লগ্নে নিম্ন বর্ণের হিন্দুরা ইসলামে যখন দীক্ষিত হচ্ছিল, তখন শ্রী চৈতন্যদেব কি করেছিলেন, তাদেরকে ফেরানোর জন্য নতুন একটা ধর্মের প্রবর্তন করেন, যেটার নাম ছিল বৈষ্ণব ধর্ম। এই বৈষ্ণব ধর্মের যে গুলো বিষয়, সেগুলোই মূলত বৈষ্ণব সাহিত্যের অন্তর্ভুক্ত হয়। মঙ্গল কাব্য মধ্যযুগে লেখা হয়েছে। এটা মধ্যযুগে যখন হিন্দু সমাজে, তখন তো বিভিন্ন ধরনের মানে বন জঙ্গলে ভরা ছিল, সাপের উপদ্রব ছিল। তখন ওই হিন্দু ধর্মাবলম্বী যারা গুরু, তারা ওই সময় নিম্নবর্ণের হিন্দুরা যখন ধর্মান্তরিত হচ্ছিল, তাদেরকে এই মানে মানে এই ভাঙ্গন ঠেকানোর জন্য তারা কি করলেন, তারা প্রচার করা শুরু করলেন যে কখনো সাপের, কখনো বিভিন্ন উপদ্রব। তখন তারা বললেন যে এই সাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে পূজা করতে হবে, কার? মনসার পূজা করতে হবে। এই হলো তখন শুরু হলো মনসাকে নিয়ে যে পূজা, সেটা হলো, এবং এটাকে নিয়ে যে সাহিত্য, সেটা হলো মনসা মঙ্গল কাব্য। তো মঙ্গল কাব্যের মধ্যে বিভিন্ন ধরনের আছে, চণ্ডী মঙ্গল আছে, তারপরে ধর্মমঙ্গল আছে, কালিকা মঙ্গল আছে, অন্নদা মঙ্গল আছে। এই উল্লেখযোগ্য কিছু মঙ্গল কাব্য আছে, এগুলো পড়তে হবে। অনুবাদ কাব্য হলো মধ্যযুগে বিভিন্ন ভাষা বিখ্যাত গ্রন্থ বাংলায় অনুবাদ করা হয়েছে, আরবি, ফার্সি, হিন্দি। হ্যাঁ, এই কাব্যগুলো যে বাংলায় রচিত অনুবাদ করা হয়েছে, যারা অনুবাদ করেছেন তারা
এই কাব্যটাকে সমৃদ্ধ করেছেন। লোক সাহিত্য হলো লোকের মুখে মুখে রচিত প্রচলিত যে সাহিত্য। তো লোক সাহিত্যের মধ্যে আমরা যেমন সাধারণ লোক সাহিত্য পাবো, তাত্ত্বিক লোক সাহিত্য পাবো, ওই ভাওয়াইয়া, ভাটিয়ালি, গম্ভীরা, তারপরে লালন, হাসন, বাউল, মুর্শিদি, মারফতি, এগুলো হলো লোক সাহিত্যের অন্তর্ভুক্ত। মর্সিয়া সাহিত্য হলো মূলত শোকের কাহিনী, কারবালার বিয়োগান্তক কাহিনী অবলম্বনে যে সাহিত্যটা রচিত হয়েছে সেটা হলো মর্সিয়া সাহিত্য। আর নাথ সাহিত্য হলো নাথ ধর্মের কাহিনী নিয়ে। এখানে নাথ ধর্মের মধ্যে দুটো ধর্ম আছে, একটা হলো তাঁতি শ্রেণীর বৌদ্ধ আর শিব উপাসক যোগী, এই দুটো ধর্মের সমন্বয়ে তৈরি হয়েছে নাথ ধর্ম। আর নাথ ধর্মের কাহিনী অবলম্বনে যে সাহিত্য তৈরি হয়েছে তা হলো নাথ সাহিত্য। কবি গান আর পুঁথি সাহিত্য হলো মূলত মধ্যযুগে যখন 1757 সালের পর ইংরেজ শাসনের সূচনা হলো, সেই সময় ইংরেজ শাসনের সময় পট পরিবর্তন হলো, ইংরেজ শাসক আসলো, নতুন মানে ধনিক শ্রেণীর সৃষ্টি হলো। তারা নতুন ধারার যে সাহিত্য চেয়েছিলেন, তাদের আবেদনের আলোকে হিন্দু কবিরা কবিগান এবং মুসলিম কবিরা পুঁথি সাহিত্য রচনা করেছেন। এগুলো হলো মধ্যযুগের, অর্থাৎ 1201 থেকে 1800 মধ্যে লেখালেখি সাহিত্যকর্ম। এগুলো সম্পর্কে তো বিস্তারিত আপনারা পড়বেন, পড়ে নিন, কারণ এখানে যেহেতু সাহিত্যের কোশ্চেন কম আসে তাই আমি জাস্ট একটু করে হিন্টস দিয়ে যাচ্ছি আপনাদের, ঠিক আছে। এরপরে আসেন আধুনিক যুগ। আধুনিক যুগ শুরু হয়েছে 1801 থেকে বর্তমান। তো এই যে আধুনিক যুগ, আধুনিক যুগ হলো মূলত গদ্য সাহিত্যের বিকাশের যুগ। প্রাচীন মধ্যযুগে আমরা যত লেখালেখি পেয়েছি না, সব ছিল কবিতায়। সেই কবিতাকে বাদ দিয়ে আধুনিক যুগে এসে গদ্যের সৃষ্টি হলো। এই জন্য আধুনিক যুগকে বলা হয় গদ্য সাহিত্যের বিকাশের যুগ। এখন এই যে আধুনিক যুগ, এটাকে দুইটা ভাগ করা হয়। একটা হলো এই ভাগ দুটো করা হয় রবীন্দ্রনাথকে কেন্দ্র করে, একটা রবীন্দ্রনাথের আগে, একটা রবীন্দ্রনাথের পরে। আগের অংশটাকে বলা হয় রবীন্দ্র পূর্ববর্তী আধুনিক যুগ। বাংলা সাহিত্যের সবচেয়ে ভয়াবহ অধ্যায় হলো এই আধুনিক যুগ, কারণ যদিও সময় বেশি না, 1800 পর থেকে এখন পর্যন্ত 200 বছর সামথিং, কিন্তু এই 200 বছরের মধ্যে সবচেয়ে ইসরে পাকা হয়েছে আধুনিক যুগ। এমন কোনো অলিগলি নাই যেখানে তার বিচরণ নাই। আর এই 200 বছরের মধ্যে যদি আপনি অখ্যাতগুলো বাদও দেন, তবুও নাম করার কবি সাহিত্যিক কতজন? 200 জন আর কম না। আর এই 200 জন কবি সাহিত্যিক তো আর এক ধরনের লেখালেখির মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেননি। যিনি যতগুলো শাখায় পেরেছেন বিচরণ করার চেষ্টা করেছেন। আর একটা শাখায় বুঝি একটা লিখে ক্ষান্ত হয়েছেন। রবীন্দ্রনাথ ছোট গল্প লিখেছেন কয়টা বলেন তো? কয়টা? 119টা। বাংলা সাহিত্যের ছোট গল্পকার নাই। শামসুর রহমান কবিতার বই লিখেছেন কয়টা? কবিতার বই, কবিতা না কিন্তু, এক একটা মানে এক একটা কবিতার বই 30-40টা করে কবিতা আছে। এরকম 65টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তো একটা শাখায় এত লেখকের যদি এত লেখালেখি থাকে, বাংলা সাহিত্যে কত লেখক আর কত লেখালেখি আছে, এই সব যদি আপনি হেড অফিসে জমা করতে যান, কি হবে? হেড অফিসে গোলমাল লেগে যাবে। তারপরেও যদি ওই আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়া হতো, সেটা একটা ভিন্ন কথা ছিল। তো এই 200 জন কবি সাহিত্যিক থেকে আমি আপনাদেরকে অল্প কিছু কবি সাহিত্যিক বাছাই করে দিব, এগুলো পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। রবীন্দ্রনাথের আগে প্রায় 50 জনের মতো লেখক আছেন। বলেন এই 50 জন থেকে কয়জন দিব? রবীন্দ্রনাথের আগে যে 50 জন লেখক আছে, সেখান থেকে কতজন লেখকের নাম বলবো বলেন? আমি অল্প কয়েকজন লেখকের নাম বলি। হ্যাঁ, এটা হলো রবীন্দ্র পূর্ববর্তী, রবীন্দ্র পূর্ববর্তী আধুনিক যুগ। ঠিক আছে, এখানে কয়েকজন লেখকের নাম বলছি, লেখেন। যেমন ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন, তারপরে কায়কোবাদ,
বিহারীলাল। রবীন্দ্র পূর্ববর্তী এই কয়েকজন লেখক পড়লেই হবে। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন, কাইকুবাদ, বিহারীলাল। ঠিক আছে। আর রবীন্দ্র পরবর্তী আমি কিছু লেখকের নাম বলি এবার। প্রথমে আসেন রবীন্দ্র যুগ। রবীন্দ্র যুগ অর্থাৎ রবীন্দ্রনাথের সমসাময়িক যারা ছিলেন, দেখেন রবীন্দ্রনাথ, তারপরে প্রমথ চৌধুরী, তারপরে শরৎ, এরপরে রোকেয়া, এরপরে লিখবেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, নজরুল, জীবনানন্দ, জসিমউদ্দিন, ফররুখ, মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। হ্যাঁ, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, শরৎ, রোকেয়া, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, নজরুল, জীবনানন্দ, জসিমউদ্দিন, ফররুখ আহমেদ, মানিক বন্দ্যোপাধ্যায়। ওকে, এই গেল রবীন্দ্রনাথ এবং তার সমসাময়িক যে সমস্ত কবি সাহিত্যিক ছিলেন। তারা ঠিক আছে। এবার আমি আরেকটা মানে রবীন্দ্র পরবর্তী আধুনিক যুগ তো রবীন্দ্রনাথ থেকে শুরু করে আজ পর্যন্ত, কিন্তু এখানে একটা ভাগ করেছি রবীন্দ্র যুগ, তার মানে হলো রবীন্দ্রনাথ এবং তার সমসাময়িক যে সকল কবি সাহিত্যিক ছিলেন তাদেরকে নিয়ে একটা যুগ। আরেকটা হলো রবীন্দ্র পরবর্তী। হ্যাঁ, এটা হলো রবীন্দ্র পরবর্তীর মধ্যে একটা ভাগ রবীন্দ্র যুগ, আর একটা হলো ৭১কে কেন্দ্র করে দুইটা ভাগ, ৭১-এর আগে এবং ৭১-এর পরে। আচ্ছা, আমি পরের পেজে চলে যাই, এখানে জায়গা কম। ৭১কে কেন্দ্র করে একটা ভাগ হলো, এটা কোন শতক? এটা হলো ২০ শতক, তাই তো? ২০ শতক। আর ২০ শতক শুরু হলো ১৯০১ থেকে, কিন্তু ১৯০১ থেকে না শুরু করে আমি ১৯৪১ থেকে শুরু করছি। ১৯৪১ থেকে ১৯৭১। কেন? কারণ এই সময়টাই ছিল এই বাংলার জন্য সবচেয়ে ঘটনাবহুল। এখানে ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ৪৭-এর দেশ বিভাগ, ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো সাহিত্য রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করেছে এবং এই টপিক নিয়ে যারা লেখালেখি করেছেন তারাও বিখ্যাত হয়ে উঠেছেন। তো ৭১ পূর্ববর্তী ২০ শতকের, এটা যদি আমি প্রথম পর্ব বলি, এটা প্রথম পর্ব, আর এটা হলো দ্বিতীয় পর্ব। তাহলে প্রথম পর্বের যারা লেখক ছিলেন এর মধ্যে লেখেন মুনির চৌধুরী, তারপরে শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, শওকত ওসমান,
সৈয়দ মুস্তফা আলী, তারপরে সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ। তারপরে লিখবেন আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস। হ্যাঁ, এই হলো 71 পূর্ববর্তী। হ্যাঁ, 71 পূর্ববর্তী 20 শতকের প্রথম পর্বের লেখক। এবার আসেন 71 পরবর্তী বর্তমান বাংলাদেশ। লেখেন শামসুর রহমান, তারপরে লিখবেন আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, তারপরে লিখবেন হুমায়ুন আহমেদ, ঠিক আছে। আর সেলিম আলদিন, সেলিম আলদিন, সেলিনা হোসেন, হাসান আজিজুল হক, ঠিক আছে। লেখা হয়েছে হলে বলবেন। ওকে, এবার আসেন, এখন এই যে লেখকদের নাম বললাম এখান থেকে কি পড়তে হবে। যেমন একজন লেখক সম্পর্কে যে আপনি জানবেন, কি জানবেন, একটা হলো তার জন্ম মৃত্যু, যে মরে নাই তার মৃত্যু আবার জানতে চান না, জন্ম মৃত্যু, জন্মস্থান, তারপরে জানবেন তার প্রকৃত নাম। অনেক সময় দেখবেন যে ছদ্মনাম ব্যবহার করা হচ্ছে, প্রকৃত নাম, তারপরে তার ছদ্মনাম, তারপরে উপাধি, সম্পাদিত পত্রিকা, তারপরে প্রথম, শেষ,
শ্রেষ্ঠ উল্লেখযোগ্য রচনা। এটা হলো একজন লেখক সম্পর্কে। আর একটা লেখা সম্পর্কে, সাহিত্য কর্ম সম্পর্কে, একটা সাহিত্যকর্ম সম্পর্কে কি কোশ্চেন হবে? যেমন ধরন, কোন ধরনের রচনা, তারপরে রচয়িতা, বিষয়বস্তু, কখনো কখনো সাল, প্রকাশ সাল, তারপরে এই সমস্ত গ্রন্থে নাটক, গল্প, উপন্যাস এগুলো থাকে চরিত্র, তারপরে থাকে চরণ, উদ্ধৃতি, এরকম লাইন। তারপরে থাকবে সাদৃশ্য, মিল বা সাদৃশ্য কিরকম, যেমন সঞ্চয়িতা, সঞ্চিতা, সঞ্চয়িতা, সঞ্চয়ন, সঞ্চয়, এরকম। ঠিক আছে? তো চরণ, চরিত্র, সাদৃশ্য এগুলোর মধ্যে কিছু দেখবেন উৎসর্গ করা হয়েছে, কিছু আছে বাজেয়াপ্ত হয়েছে, কিছু আছে যেগুলো পুরস্কার পেয়েছে। প্রাপ্ত পুরস্কার। এরপরে দেখবেন মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, তারপরে জুলাই আন্দোলন, এগুলোর উপরে যে লেখালেখি গুলো হয়েছে, এই লেখালেখি থেকে কোশ্চেন আসবে। বাংলা গান নিয়ে কোশ্চেন আসবে, বাংলা ছন্দ নিয়ে প্রশ্ন আসবে। বাংলা ছন্দ। এই হলো আপনাদের পড়ার বিষয়। তো আমি যে লেখকদের কথা বলেছি, এই লেখকদের এক একজনকে ধরবেন আর এই সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেটা শিখে নেবেন। ঠিক আছে? এখন জন্ম, মৃত্যু এগুলো আপনাদের শিখতে হবে। জন্ম, মৃত্যু আপনাদের শিখতে হবে। আচ্ছা, একটা মোবাইল নাম্বার লেখেন। আরেকটা লেখেন। নাম্বার দুটো লেখেন। নাম্বার দুটো লেখেন। শোনেন,
নাম্বার লিখেছেন, নাম লিখবেন না, নামটা পরে লেখেন। তার আগে একটা কিচ্ছা শুনুন। ক্লাসে হরেক রকমের স্টুডেন্ট থাকে, সেরা দুষ্টু যে তাকে টিচার জিজ্ঞেস করলেন, এই বলতো সম্রাট আকবরের জন্ম মৃত্যু কবে? তখন সে একটু মাথা নেড়েছে, বলছে স্যার তার জন্মের সময় ছিলাম না, মৃত্যুটাও দেখিনি। তো ধমক তো একটা খেলো। এখন পাশ থেকে একজনে কলম দিয়ে গুতা মেরে বলছে, দূর বেটা, ওই দেখ সম্রাট আকবরের ছবির নিচেই তার জন্ম মৃত্যু লেখা আছে। উল্টা তখন গুতা মেরে বলছে, বেটা আগে বলবি না, আমি তো ভেবেছিলাম ওইটা সম্রাট আকবরের মোবাইল নাম্বার। হ্যাঁ, তো এটা কি মোবাইল নাম্বার নাকি মোবাইল নাম্বারের অন্তরালে অন্য কিছু লুকিয়ে আছে, সেটা আমরা খতিয়ে দেখবো। তবে তার আগে কথা একটাই, যা থাকবে খাতায় তা থাকবে মাথায়। খাতায় লিখেছেন না? মাথায় তো লিখেছেন নাকি? না লেখেন না এখনো? মাথায় লিখে নেবেন 018 12 20 24 38, 018 59 91 73 94। হ্যাঁ, তো আমরা তাদেরকেই ফোন দিই যারা রেসপন্স করতে পারে। হ্যাঁ, কিন্তু মরা মানুষের কাছে কেউ কি ফোন দেয়? আমরা এই নাম্বার দুটো দিয়ে কতগুলো মরা মানুষের কাছে ফোন দিব আর জেনে নিব তাদের জন্ম মৃত্যুর খবর, এসেছিল কবে আর চলে গেছে কবে। নামটা লিখবেন না, পরে তো খুঁজবেন কার নাম্বার লিখলাম। কার নাম্বার এটা বলেন তো? এটা হলো গুপ্তবিদ্যা মধুচন্দ্রের নাম্বার। কার নাম্বার? কার নাম্বার বলেন? গুপ্তবিদ্যা মধুচন্দ্র। চিনেন গুপ্তবিদ্যা মধুচন্দ্রকে? কে কে চিনেন বলেন? গুপ্ত কে? গুপ্ত কে? কোন গুপ্ত? গুপ্ত হলো এই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিদ্যা হলো বিদ্যাসাগর, মধু মাইকেল মধুসূদন দত্ত, আর বাঁকা সাপ বঙ্কিমচন্দ্র। কথা বুঝলাম? হ্যাঁ, গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র। এখানে 018 যা বুঝাই বুঝাক, আমরা বুঝে নিব আমাদের মতো। কি বুঝবো? 1800 সাল, উপরের দুটো ডিজিট জন্ম, নিচের দুটো মৃত্যু। ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম হয়েছিল 1812 সালে, মৃত্যু 1859 সালে। বিদ্যাসাগর এসেছিলেন 1820, চলে গেছেন 1891। মাইকেলের আগমন 1824, প্রস্থান 1873। আর বঙ্কিমের জন্ম 1838, চলে গেছেন 1894। দুটো মোবাইল নাম্বার, 4 জন লেখকের জন্ম মৃত্যু। আপনার নাম্বার জীবনে পরীক্ষা আসবে না, কিন্তু এগুলো আসতে পারে, শিখে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে? তো মোবাইল লেখকদের জন্ম মৃত্যু মনে রাখতে হবে, এভাবে মোবাইল নাম্বার দিয়ে জন্ম মৃত্যুগুলো মনে রাখবেন। ঠিক আছে? তো তাদের বিভিন্ন লেখালেখি গুলোকে আপনাদের মনে রাখতে হবে। যেমন একটা গল্প শুনেন, একটা গল্প। এর নাম হলো গোরা। এই গোরা কি করলো? শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গেল, লিখতে গিয়ে এর নাম হলো চতুরঙ্গ। এই চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। কি হলো? গোরা শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। গল্পটা আমি লিখছি। গোরা
শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। আর এরা কারা জানেন? এর নাম চতুরঙ্গ, এর নাম হলো মালঞ্চ, আর এর নাম হলো রাজর্ষি। এই মালঞ্চ আর রাজর্ষিকে ঘরে বাইরে কোথাও যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। মালঞ্চ আর রাজর্ষিকে ঘরে বাইরে যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। খুঁজতে গেল কোথায়? হাটে। কোন হাটে বলেন তো? বউ ঠাকুরানীর হাটে। খুঁজতে গিয়ে কি হলো? খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। তাহলে দুই বোন মালঞ্চ ও রাজর্ষিকে ঘরে বাইরে যোগাযোগ করে না পেয়ে বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। দুই বোন মালঞ্চ রাজর্ষিকে ঘরে বাইরে যোগাযোগ করে না পেয়ে বউ ঠাকুরানী হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। বলেন, এই যে গল্পটা বললাম, এই গল্পের মধ্যে কার কোন ধরনের লেখালেখি আছে বলেন তো, কেউ বলতে পারবেন কিনা? এই গল্প থেকে আপনারা কার কোন ধরনের লেখালেখি খুঁজে পাবেন? ধারণা আছে কারো? কারো ধারণা আছে? উপরের কিছু আছে স্যার, যেমন শেষের কবিতা, এগুলো রবীন্দ্রনাথের কি শেষের উপন্যাস? হ্যাঁ, এখানে রবীন্দ্রনাথের 12টা উপন্যাসের নাম আছে। এই গল্পের মধ্য দিয়ে আমরা রবীন্দ্রনাথের 12টা উপন্যাসের নাম পাবো। কি কি বলেন তো? গোরা, শেষের কবিতা, 4 অধ্যায়, চতুরঙ্গ, চোখের বালি, দুই বোন, মালঞ্চ, রাজর্ষি, ঘরে বাইরে যোগাযোগ, বউ ঠাকুরানীর হাট, নৌকাডুবি। পেয়েছেন 12টা উপন্যাসের নাম রবীন্দ্রনাথের? রবীন্দ্রনাথের 12টা উপন্যাসের নাম আছে এখানে। তো এই যে বিভিন্ন লেখকদের যে লেখালেখি, এগুলোকে এইভাবে গল্প আকারে মনে রাখতে হবে, তাহলে সহজ। আচ্ছা, আর একটা গল্প শুনেন। এটা কি? এটা চাঁদ। চাঁদ না,
এই নতুন চাঁদের যখন আগমন ঘটলো, উদয় হলো, এই নতুন চাঁদের আগমনে চাঁদ যে কলা হয়ে গেল নাকি, তো নতুন চাঁদ যখন উঠলো তখন এরা হলো সর্বহারার দল। এই সর্বহারারা কিসের কথা বলে? সাম্যবাদের কথা বলে। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তো এই সাম্যবাদী সর্বহারার দল সন্ধ্যাবেলায়, হ্যাঁ কখন? সন্ধ্যাবেলায় প্রলয় শিখা জ্বালিয়ে, এর নাম দোলন চাপা আর এর নাম হলো চিত্ত। এই দোলন চাপার চিত্তকে সাথে নিয়ে হাওয়া বয় না, কত দিকেই তো হাওয়া বয়, দক্ষিণ হাওয়া, পূবের হাওয়া, এই হাওয়া সেই হাওয়া। পূবের হাওয়ার মধ্য দিয়ে, এটা কি এটা বাঁশি, কিসের বাঁশি? বিষের বাঁশি বাজিয়ে গান গায় না? হ্যাঁ, কিসের গান? ভাঙার গান, তাই না? তারা রইল কপাট, এই ভাঙার গান গাইতে গাইতে, হ্যাঁ, এটা হলো জিনজিরা। জিনজিরা পার হয়ে যেই না সিন্ধুতে গেল, সিন্ধুতে যাওয়া মাত্রই ফণি মনসা চক্রবাক হয়ে অগ্নিরূপ ধারণ করলো। কি গল্পটা বলতে পারবেন? আরেকবার বলি। নতুন চাঁদের আগমনে সাম্যবাদী সর্বহারার দল সন্ধ্যাবেলায় প্রলয় শিখা জ্বালিয়ে, দোলন চাপা চিত্তকে সাথে নিয়ে পূবের হাওয়ার মধ্য দিয়ে বিষের বাঁশি বাজিয়ে ভাঙ্গার গান গাইতে গাইতে জিনজিরা পার হয়ে সিন্ধুতে পৌঁছা মাত্রই ফণি মনসা চক্রবাক হয়ে অগ্নিরূপ ধারণ করলো। বলতে পারবেন গল্পটা? স্যার কি বললাম? লিখে দেন, মনে থাকছে না। মনে থাকবে না? দেখেন, নতুন চাঁদের আগমনে, নতুন চাঁদের আগমনে সাম্যবাদী সর্বহারার দল সন্ধ্যাবেলায় প্রলয় শিখা জ্বালিয়ে, দোলন চাপা ও চিত্তকে সাথে নিয়ে পূবের হাওয়ার মধ্য দিয়ে, বিষের বাঁশি বাজিয়ে ভাঙার গান গাইতে গাইতে জিঞ্জিরা পার হয়ে সিন্ধুতে পৌঁছা মাত্রই ফণি মনসা চক্রবাক হয়ে অগ্নিরূপ করল।
স্যার সিন্ধু অর্থ কি স্যার? সিন্ধু তো ওই যে নদ পাকিস্তানে আছে না, সিন্ধু নদ, ও সাগর, সাগরের নাম সিন্ধু। পাকিস্তানের একটা প্রদেশের নাম তো সিন্ধু স্যার। হ্যাঁ, পাকিস্তানের একটা প্রদেশের নাম না সিন্ধু? ওই তো নদের নাম অনুসারে সিন্ধু প্রদেশ। সিন্ধুর উপর, সিন্ধুর মানে অববাহিকায়, তো এই জন্য সিন্ধুর নাম অনুসারে প্রদেশের নাম সিন্ধু। তো এখানে এখানে বলেন তো এই গল্পটার মধ্যে কোন ধরনের লেখালেখি আছে? কার লেখালেখি আছে এই গল্পটার মধ্যে? কার লেখা? হ্যাঁ, বেশিরভাগ দেখে আন্দাজ করলাম আর কি। কাজী নজরুল ইসলামের। ইয়েস। কোন ধরনের লেখা? কাজী ইসলামের কাব্যগ্রন্থগুলোর নাম আছে নতুন চাঁদ, সাম্যবাদী, সর্বহারা, সন্ধ্যা, প্রলয় শিখা, দোলন চাপা, চিত্ত এর সাথে নামা, চিত্তনামা, পুবের হাওয়া, বিষের বাঁশি, ভাঙার গান, জিঞ্জির। সিন্ধুর সাথে কি হবে বলেন তো? সিন্ধু, হিন্দল, হনিমনসা, চক্রবাক, অগ্নির সাথে বীণা, অগ্নিবীণা। বুঝছে? লেখা হলে বলবেন। লেখা শেষ স্যার। আচ্ছা, এর সাথে আরো আরেকটা ছোট্ট গল্প জুড়ে দিই, কারণ কাব্যগ্রন্থগুলোর মধ্যে আরো কিছু আছে। লেখেন, তখন ছায়ানটের 7 ভাই চম্পা মরু ভাস্করের নির্ঝর ঝিঙে ফুল ও রাঙা জবাগুলোকে শেষ ঝড়ের মধ্যে সঞ্চয়ন করছিল। তখন ছায়ানটের 7 ভাই চম্পা মরু ভাস্করের নির্ঝর ঝিঙ্গে ফুল ও রাঙ্গা জবাগুলোকে শেষ ঝড়ের মধ্যে সঞ্চয়ন করছিল। এখানে তার আরো কিছু কাব্যগ্রন্থের নাম আছে। একটা হলো ছায়ানট, 7 ভাই চম্পা, মরু ভাস্কর, নির্ঝর, ঝিঙ্গে ফুল,
রাঙা জবা শেষ, এর সাথে হবে সৌগাত, ঝড় একটা, সঞ্চয়ন একটা, এগুলো হলো তার কাব্যগ্রন্থ। লেখা শেষ স্যার? শেষ। তো এই হলো আমাদের মানে সাহিত্যের বিভিন্ন লেখকদের লেখালেখি শিখতে হবে। বলেন এই ঝড়ের জায়গায় কি লিখছেন? লাল কালার বোঝা যাচ্ছে না। কোনটা? এটা এই ঝড়ের লিখছেন, হ্যাঁ ওটা। শেষ সৌগাত। সংঘাত, দন্ত স ও গয়াকার ত, সৌগাত। সৌগাত মানে সংবাদ। হ্যাঁ, সৌগাত মানে সংবাদ, শেষ। বলেন। এটা দিয়ে পাওয়া যাবে না স্যার আবার? হ্যাঁ, এটা তো মনে হয় দিয়ে দেওয়া হবে নাকি বুঝি নাই। ক্লাসে? ক্লাসে হ্যাঁ। PDF দেওয়া হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের দিয়ে দেওয়া হবে। বুঝছো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম, আর নেক্সট দিনে নেক্সট টপিক নিয়ে আমরা কথা বলবো। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। না, কারো কোনো question? আচ্ছা, এরপরে ঠিক আছে। ব্যাকরণ নাকি? হ্যাঁ, এরপরের ক্লাসে ব্যাকরণ নিয়ে কথা হবে। বাংলা চিন্তা এখানে হ্যাঁ, আপনাদের সাথে তো আমার ব্যাকরণ দেখলাম স্যার। পরশুদিন ক্লাস আছে, তাই তো? লেকচার 2, শব্দ সম্পর্কে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমুচ্চারিত শব্দের ভিন্নার্থক শব্দ, ও আরো আছে সন্ধি, ধাতু, ছন্দ, প্রকৃতি, প্রত্যয়, অনেক কিছু আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।